বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য উপহার নিয়ে কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান হস্তান্তর করবেন ১০০ ঘর। সমুদ্র পাড়ে যোগ দেবেন জনসভায় স্থানীয়দের উচ্ছ্বাস। জুলাই আন্দোলন দমনে ইন্টারনেটের গতি কমাতে পলককে নির্দেশ দেন ওবায়দুল কাদের। শেখ হাসিনার অনুমতিতে ধাপে ধাপে করা হয় বন্ধ, ট্রাইব্যুনালে কল রেকর্ড দাখিল। শেখ হাসিনা ইস্যুতে ফের পরীক্ষায় বাংলাদেশ ভারত সম্পর্ক, ঢাকার কড়া প্রতিক্রিয়া ভাবাবে দিল্লিকে, বলছেন বিশ্লেষক। আস্থা ফেরানোর দায়িত্ব এখন মোদি প্রশাসনের। ৩৬ ঘন্টার চরম ভোগান্তির অবসান, যাত্রী নিয়ে ঢাকার পথে রোম বিমানবন্দরে আটকা পড়া বিমানের ফ্লাইট কর্তৃপক্ষের বিরুদ্ধে অব্যবস্থাপনার অভিযোগ। এবং হরমুজ প্রণালী খুলতে ৬ শর্ত ইরানের, জাহাজে হামলা বন্ধের প্রতিশ্রুতি চায় যুক্তরাষ্ট্র। দাবি মানা ছাড়া কোনো পথ নেই ওয়াশিংটনের, বার্তা তেহরানের। দেখছিলেন শিরোনাম, সময় সংবাদের সঙ্গে আছি আইরিন আয়াত। বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য উপহার নিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো চট্টগ্রাম ও কক্সবাজার সফর করছেন তিনি। সকাল 9:15টার দিকে তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে কক্সবাজারের মহেশখালীর উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালীর সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম পরিদর্শন করবেন সরকার প্রধান। সেখান থেকে চট্টগ্রামের বাঁশখালী ও হাটহাজারী এলাকায় যাবেন এবং বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য নতুন ১০০ ঘর হস্তান্তর করবেন। দলীয় প্রধানের সফর ঘিরে উচ্ছ্বসিত বিএনপি নেতাকর্মীরা। বঙ্গোপসাগরের উপকূলে বেড়ি বাঁধ, চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক ৮ লেনে উন্নীতকরণ সহ চট্টগ্রামের উন্নয়নে বড় ধরনের সুখবরের অপেক্ষায় চট্টগ্রামবাসী। এছাড়া বাবুনগর মাদ্রাসায় ও হাটহাজারী বড় মাদ্রাসায় যাওয়ার কথা রয়েছে সরকার প্রধানের। পরে নগরীর রেডিসন ব্লুতে উত্তর দক্ষিণ ও চট্টগ্রাম মহানগর বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেবেন তারেক রহমান। প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজার সফরের সব শেষ খবর জানাতে এই মুহূর্তে চট্টগ্রামের বাঁশখালীতে আছেন সহকর্মী ইমরুল হাসান। আমরা সরাসরি যাব তার কাছে। ইমরুল, আমাদের একটু জানাবেন সেখানকার সর্বশেষ পরিস্থিতি। তারেক রহমান ইতিমধ্যে ঢাকা থেকে হেলিকপ্টার যোগে রওনা হয়েছেন। তিনি এখন আকাশপথে রয়েছেন। সেখান থেকে উনি কক্সবাজারের মহেশখালীতে যাবেন। সেখানে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের যে নির্মাণ কাজ চলছে সেটি পরিদর্শন করবেন শুরুতে। তারপর কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র, সেখানে উনি কার্যক্রম পরিদর্শন করবেন। এরপর মহেশখালী উন্নয়ন কর্তৃপক্ষের একটি প্রকল্প, সেখানে উনি পরিদর্শন করবেন। এরপর উনি এই চট্টগ্রামের এই বাঁশখালীর এখানে আসবেন। একবারে সমুদ্র সৈকত লাগোয়া এই বাঁশখালী উপজেলা, সেখানে সাম্প্রতিক যে বন্যা হয়েছে সেই বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে উনি সহায়তা করবেন এবং যাদের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে ঘর হস্তান্তর করবেন। এছাড়া ত্রাণ সামগ্রী এবং আর্থিক অনুদানও এখানে দেওয়ার কথা রয়েছে। তো প্রধানমন্ত্রী এখানে নির্ধারিত যে বাঁশখালী যে কর্মসূচি সেটি 12:15টার পর উনি এখানে আসবেন। 12:20 নির্ধারিত সময় তার। আর 10:30টায় উনি কক্সবাজারের মহেশখালীতে এসে পৌঁছাবেন। সেই প্রোগ্রাম শেষ করে এখানে আসবেন। 12:20 এখানে কর্মসূচি শুরু হবে। অর্থাৎ বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে উনি সহায়তা বিতরণ করবেন। এর বাইরে ওনার আরো চট্টগ্রামে আরো 4টি কর্মসূচি রয়েছে। এখান থেকে উনি যাবেন হেলিকপ্টার যোগে ফটিকছড়িতে। সেখানে হেফাজতে ইসলামের আমির মহিবুল্লাহ বাবুনগরীর সাথে উনি সাক্ষাৎ করবেন। এরপরে যাবেন হাটহাজারীতে। সেখানে হেফাজতে ইসলামের সাবেক আমির প্রয়াত শাহ আহমদ শফির ওনার কবরে জিয়ারত করবেন। সেখানে তারপরে হাটহাজারীতে বন্যায় দুর্গতদের মাঝে সেখানে আরো একটি অনুষ্ঠানে উনি যোগ দিবেন, সেখানে সহায়তা প্রদান করবেন এবং সর্বশেষ উনি সেখানে একটি সুধী সমাবেশে বক্তব্য রাখবেন। বাঁশখালীতেও এখানে একটি সুধী সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান বক্তব্য রাখবেন। তো আমার কাছে প্রধানমন্ত্রীর সফর সম্পর্কে এই ছিল সর্বশেষ। প্রধানমন্ত্রী চট্টগ্রাম কক্সবাজার সফর সম্পর্কে সেখান থেকে সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী ইমরুল হাসান। জুলাই অভ্যুত্থানের সময় আন্দোলন দমনে তথ্য প্রবাহ বন্ধে তৎকালীন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে 16 জুলাই ফোন করে ইন্টারনেটের গতি কমানোর নির্দেশ দেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তার নির্দেশনার পর
তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদনে গতি কমানোর পর ধাপে ধাপে বন্ধ করা হয় ইন্টারনেট। ওবায়দুল কাদের যুবলীগ, ছাত্রলীগের শীর্ষ নেতা সহ 7 জনের বিরুদ্ধে জুলাই হত্যা মামলায় প্রমাণ হিসেবে এই কল রেকর্ড ট্রাইব্যুনালে দাখিল করেছে প্রসিকিউশন। জুলাই গণ অভ্যুত্থানের সময় তৎকালীন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে ফোন করে ইন্টারনেটের গতি কমিয়ে দেওয়ার নির্দেশনা দেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ইন্টারনেট বন্ধ হয়ে গিয়েছিল অধিকাংশ জায়গায় যখন এই ডেটা সেন্টার 3টা নন ফাংশনাল হয়েছে। আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং পুলিশের দমন পীড়নের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ক্ষোভে ফেসে ওঠে সারা দেশ। কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠা আন্দোলন ধীরে ধীরে মোড় নেয় সরকার পতনের দিকে। আন্দোলন দমনে মরণাস্ত্রের পাশাপাশি ব্যবহার করা হয় হেলিকপ্টার। এসব তথ্য যাতে বাইরে ছড়িয়ে না পড়ে সেজন্য ইন্টারনেট বন্ধের উদ্যোগ নেওয়া হয় বলে দাবি প্রসিকিউশনের। প্রসিকিউশন বলছে, তৎকালীন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে ফোন করে ইন্টারনেটের গতি কমানোর নির্দেশনা দেয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পলক বলছি, এটা একটু স্লো করে দাও। জি, ইন্টারনেট একটু নেত্রীর পারমিশনটা নিয়ে নাও। হ্যাঁ, একটু ওই যে মানে বলা আছে তো যে উনি না বললে না ওনাকে জিজ্ঞেস করেই বলবো। আচ্ছা ঠিক আছে। জি, প্রসিকিউশনের দাবি, ওবায়দুল কাদের নির্দেশনার পর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদন নিয়ে প্রথমে ইন্টারনেটের গতি কমানো হয়, পরে ধাপে ধাপে বন্ধ করা হয় ইন্টারনেট। কথোপকথনটা খুবই ক্লিয়ার। ওবায়দুল কাদের ফোন করছেন আইসিটি প্রতিমন্ত্রীকে, ফোন করে বলছেন যে ইন্টারনেটটা স্লো করে দাও। উনি বলছেন প্রাইম মিনিস্টারের অনুমোদন লাগবে, কারণ উনি বলেছেন যে প্রাইম মিনিস্টার বলেছেন যে ইন্টারনেট বন্ধের আগে আমার অনুমতি নিতে। এরপরে আমরা দেখতে পেলাম ইন্টারনেট বন্ধ হয়ে গেল, স্লো হয়ে গেল। তাহলে বোঝা যাচ্ছে যে ওবায়দুল কাদের নির্দেশ দিলেন, শেখ হাসিনা সেই নির্দেশটাকে অনুমোদন করলেন, কার্যকর করলেন জুনায়েদ আহমেদ পলক। এরই মধ্যে এই মামলার তথ্য প্রমাণ হিসেবে এই কল রেকর্ড ট্রাইব্যুনালে দাখিল করেছে প্রসিকিউশন। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। দিল্লিতে শেখ হাসিনা ভার্চুয়াল অনুষ্ঠানে ফের কঠিন পরীক্ষায় বাংলাদেশ ভারত সম্পর্ক। ঢাকার কড়া প্রতিক্রিয়ায় মোদী সরকারকে সবকিছু নতুন করে বিবেচনা করতে হবে বলে মনে করেন বিশ্লেষকরা, আর বলছেন আস্থা ফেরানোর দায়িত্ব এখন ভারতেরই। দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল মতবিনিময়ের পর আবারও টানাপোড়েন বাংলাদেশ ভারত সম্পর্কে। যদিও ভারতের পক্ষ থেকে বলা হয়েছিল এ আয়োজনে দেশটির সরকারের কোনো সম্পৃক্ততা নেই। এমনকি অনুষ্ঠানের 2 দিন আগে 3রা আগস্ট পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠকে ওঠে বিষয়টি। ভারতের ভূখণ্ড ব্যবহার করে শেখ হাসিনা যাতে রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন সে বিষয়ে সহযোগিতা চান পররাষ্ট্র উপদেষ্টা। জবাবে ভারতীয় হাইকমিশনার বিষয়টি যথাযথভাবে বিবেচনা করার আশ্বাস দিলেও তার বাস্তব প্রতিফলন দেখা যায়নি। বুধবার শেখ হাসিনার ভার্চুয়াল মতবিনিময়ের পরপরই বিজ্ঞপ্তিতে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পরে অবশ্য শুক্রবার নিয়মিত ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, শেখ হাসিনার বক্তব্য সমর্থন করে না দেশটি। সরকার उस मंच से कहे गए जो भी शब्द थे उसका समर्थन नहीं करती है। যদিও বিশ্লেষকরা মনে করেন প্রকাশ্যে যাই বলা হোক না কেন দিল্লিতে ভারত সরকারের সম্মতি ছাড়া শেখ হাসিনার ভার্চুয়াল অনুষ্ঠান সম্ভব ছিল না। তবে ঢাকার প্রতিক্রিয়ার পর পুরো বিষয়টি ভারত নতুন করে ভাবতে পারে বলে মনে করেন বিশ্লেষকদের কেউ কেউ। সেটা দ্বিপাক্ষিক সম্পর্কের উপর এক ধরনের একটা নেতিবাচক ছায়া ফেলছে। তবে বাংলাদেশের প্রতিবাদের পরে ভারতের দিক থেকে যে বক্তব্যটা এসছে সেটা আমি বলবো যে তারা এই বিষয়টা আরো ঘনীভূত হোক সেটা তারা চাচ্ছেন না। বাংলাদেশ থেকে কিন্তু আমাদের রিয়াকশনটা ওয়াজ স্ট্রং। আমার ধারণা তাদেরকে এখন একটা ধারণা দেবে যে আসলে এই বিষয়টা তারা যদি সত্যিকার অর্থেই বাংলাদেশের সাথে একটা স্বাভাবিক সম্পর্ক বজায় রাখতে চায় তাহলে এই বিষয়টার ব্যাপারে তারা একটু বাড়তি সতর্ক হতে হবে। এটাকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নাই। বিশ্লেষকরা বলছেন, 2 দেশের সম্পর্ক স্বাভাবিক ছন্দে ফেরানোর বল এখন দিল্লির কোর্টে। কৌশলী হতে হবে ঢাকাকেও। বরঞ্চ এখন এই সম্পর্ককে আবার চালু করতে গেলে খানিকটা বাড়তি উদ্যোগ তাদের দিক থেকে নিতে হবে, কারণ বাংলাদেশ কিন্তু এখন অবজার্ভ করবে তাদের যে ভারত আসলে কি চায়। কাজেই সম্পর্ককে যদি স্বাভাবিক জায়গায় নিতে হয়, যেগুলো স্পর্শকাতর বিষয় আছে সেগুলোকে দূরে রেখে 2 দেশের স্বার্থ সংক্রান্ত যে বিষয়গুলো আছে যেগুলো নিয়ে আমরা পরস্পরের সাথে কাজ করতেই হবে সেগুলোতেই মনোযোগ দেওয়াটাই আমার মনে হয় এই মুহূর্তের জন্য সমীচীন হবে।
ভারত বৃহৎ দেশ হিসেবে আমাদেরকে আস্থায় নিতে পারে, তাদের দায়িত্ব আছে আমাদেরকে কনফিডেন্সে নেওয়া এবং আমাদেরকে কনফিডেন্স দেওয়া যে হ্যাঁ আমরা উই ক্যান ওয়ার্ক টুগেদার, আমরা একসাথে কাজ করতে পারি দুই পক্ষেরই সুবিধার জন্য। বিশ্লেষকরা বলছেন দ্বিপাক্ষিক সম্পর্ক হতে হবে ভারসাম্য ও মর্যাদার ভিত্তিতে। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। কারিগরি সমস্যা কাটিয়ে 38 ঘন্টা পর ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে রোমে আটকা পড়া বিমানের এই ফ্লাইটটি। রবিবার মধ্যে ফ্লাইটটি দেশে ফিরবে বলে আশা সংশ্লিষ্টদের। বিমানবন্দরে বাংলাদেশ বিমানের বিরুদ্ধে অব্যবস্থাপনার অভিযোগ তুলেছেন অপেক্ষারত যাত্রীরা। ইটালি থেকে হাসান মাহমুদের রিপোর্ট। ইতালির রোমের আন্তর্জাতিক ফিউমিশনো বিমানবন্দরে 38 ঘন্টা ধরে আটকে থাকা 259 জন যাত্রীর চরম ভোগান্তির অবসান ঘটেছে। ঢাকা থেকে এসে স্থানীয় সময় শনিবার সন্ধ্যা 7টায় দুজন ইঞ্জিনিয়ার বিমানটি ত্রুটিমুক্ত করেন। পরে রাত 11:45 যাত্রীদের নিয়ে আকাশে উড়ে বিজি 306 বাংলাদেশ বিমান। শুক্রবার সকাল 9:15টায় জ্বালানি নিতে কানাডার টরন্টো থেকে রোমে পৌঁছানোর পর বিমানটিতে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। আটকে পড়া যাত্রীদের মধ্যে কানাডা ও যুক্তরাষ্ট্রের পাসপোর্টধারী প্রায় 100 জনকে রাতে হোটেলে নেওয়া হয়। তবে বাংলাদেশের পাসপোর্টধারীরা পড়েন চরম ভোগান্তিতে। ঘন্টার পর ঘন্টা তাদের বিমানবন্দরেই অবস্থান করতে হয়। অভিযোগ রয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে নিম্নমানের খাবার সরবরাহের। ওইখানে যে খাওয়া টাওয়া দেওয়া হয়েছে সেগুলো প্রায় ভালো মানের খাওয়া ছিল না এবং অনেকেই খেতেই পারেনি। আর ওইখানে যেভাবে তারা রাখার বন্দোবস্ত করা হয়েছে এই 170 জন লোককে, এটা একটা জায়গা হইলো, মানুষের বহুত কষ্ট হয়েছে, বাচ্চারা ঘুমাতে পারে নাই, আমিও ঘুমাতে পারিনি। এখানে আমি 3 রাত যাবত ঘুমাই না, এটি হচ্ছে আমার নিজের অবস্থা, সবারই এরকম অবস্থা, কারণ সবাই রাতে ঘুমাতে পারছে না, খাওয়া দাওয়া করতে পারছে না এবং একটু শান্তিমতো যে বসবে বা শুবে তার কোনো ব্যবস্থা নেই। শনিবার ভোর 5টায় বিমানবন্দরে ফিরিয়ে আনা হয় হোটেলে নেওয়া 100 যাত্রীকে। তাদেরও ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয় লাউঞ্জে। ইতালির রোম থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ। দেশের আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন সেবায় বড় পরিবর্তনের উদ্যোগ নিয়েছে মন্ত্রণালয়। দক্ষ নেতৃত্ব গড়তে গঠন করতে চায় স্থায়ী ইমিগ্রেশন ক্যাডার। তবে সাবেক পুলিশ কর্মকর্তারা বলছেন স্থায়ী জনবল নিয়োগ দিলে বিমানবন্দরের সিন্ডিকেট ও অনিয়ম আরও বাড়বে। কাজল আব্দুল্লাহর রিপোর্টে বিস্তারিত। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সহ দেশের 3 আন্তর্জাতিক বিমানবন্দরেই প্রতিদিন যাতায়াত করেন প্রায় 40 থেকে 50 হাজার যাত্রী। তাদের নিরাপত্তা ও পাসপোর্ট যাচাইয়ের দায়িত্বে আছেন পুলিশের স্পেশাল ব্রাঞ্চের বিভিন্ন পর্যায়ের 6 শতাধিক সদস্য। এসব কর্মকর্তাদের বিভিন্ন ধাপে প্রশিক্ষণ দিয়ে ইমিগ্রেশন সেবায় নিযুক্ত করা হয় বলে জানান সংশ্লিষ্টরা। ট্রেনার যিনি কিভাবে ট্রেনিং করাবেন তার জন্য একটা ম্যানুয়াল করা হয়েছে, ট্রেনিং যিনি নেবেন তার জন্য একটা ম্যানুয়াল করা হয়। অডিও ক্যাসেটও আছে যেটা উনি শুনে আবার কথা বলতে পারে। বাংলাদেশ পুলিশ ইমিগ্রেশন অফিসারদেরকে যেভাবে তৈরি করে, খুব কম ডিপার্টমেন্ট এবং বাংলাদেশ পুলিশের আদার খুব কম এজেন্সি, কম শাখা, এইভাবে তার জনবলকে তৈরি করে তা মাঠে পাঠায়। তবে বিমানবন্দরে আধুনিক সেবার মান বাড়াতে এবার নতুন প্রস্তাব নিয়ে এগোচ্ছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। প্রেষণে বদলি নয়, বরং আলাদা স্থায়ী ইমিগ্রেশন ক্যাডার নিয়োগের উদ্যোগের কথা জানান বিমান প্রতিমন্ত্রী। ইমিগ্রেশন ক্যাডার, যেহেতু আমাদের 3টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট রয়েছে এবং আরও একটি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আমরা করতে যাচ্ছি বগুড়াতে, সেই জন্য ইমিগ্রেশন ক্যাডারের যদি কিছু পুলিশ নিয়োগ করতে পারেন এবং তাদেরকে দিয়ে ট্রেন্ড অবস্থায় শুধু ইমিগ্রেশনই তারা থাকবে, তাহলে এটা দ্রুততম সময়ে তারা কাজ করতে পারবে এবং তারা যেহেতু অভ্যস্ত থাকবে, ট্রেন্ড আপ থাকবে, তাদের দ্বারা এটা করা সম্ভব। স্থায়ী কাঠামো থাকলে ইমিগ্রেশন কর্মকর্তারা আন্তর্জাতিক আইন ও যাত্রী সেবায় আরও দক্ষ হয়ে উঠবেন বলে দাবি মন্ত্রণালয়ের। তবে এই যুক্তি মানতে নারাজ এই সাবেক পুলিশ কর্তা। তার মতে ইমিগ্রেশনে স্থায়ী জনবলের সিদ্ধান্তে শক্তিশালী হবে অনিয়মের সিন্ডিকেট। ইমিগ্রেশনের জন্য টানা বছরের পর বছর একই লোক একই চেয়ারে বসে থাকলেই ভালো সেবা দেবে, আমাদের সরকারি ডিপার্টমেন্টগুলো কিন্তু এরকম কথা বলে না। ইমিগ্রেশন যখন স্পেশাল ব্রাঞ্চের সংযুক্তি হয়ে কাজ করে তখন দে রিয়েলি রিমেইন স্মার্টার, খুব স্মার্ট একটা ডিপার্টমেন্ট থাকে তখন। বিশেষজ্ঞরা মনে করেন বর্তমান রোটেশন বা বদলি পদ্ধতি দুর্নীতি দমনের সবচেয়ে কার্যকর পদ্ধতি। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। যশোরে নিজ বাসা থেকে উদ্ধার হলো মা ও ছেলের মরদেহ। শনিবার রাতে বাঘারপাড়া উপজেলার খোলসি গ্রামের দক্ষিণ পাড়ায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান ঘরের ভেতর একই খাটে মা ও ছেলের মরদেহ পড়েছিল।
নিহত শিশু জিসানের হাত পা গামছা দিয়ে বাঁধা অবস্থায় পাওয়া যায়, আর মা জুবাইদা খাতুনের গলায় ওড়না পেঁচানো ছিল। স্বজনরা জানান, নিহতের স্বামী জাকির দীর্ঘদিন বিদেশে থাকার পর 1 বছর আগে দেশে ফেরেন। জাকিরের সঙ্গে তার ভাই শিহাবের জায়গা জমি নিয়ে বিরোধ ছিল। এর জেরেই হত্যাকাণ্ডটি ঘটে থাকতে পারে বলে ধারণা করছেন তারা। চাঁপাইনবাবগঞ্জে বিদেশি মুদ্রার জাল নোট ও নোট তৈরির সরঞ্জাম সহ 2 জনকে আটক করেছে র্যাব। শনিবার রাতে জেলা শহরের আরামবাগ বালুবাগান এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই এলাকার একটি বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে 25 বান্ডেল বিভিন্ন দেশের বিদেশি মুদ্রার জাল নোট ও অন্যান্য সরঞ্জাম সহ তসিকুল ও শামীমকে আটক করা হয়। আটককৃতরা জাল মুদ্রা তৈরির কারিগর হিসেবে কাজ করতেন। ভাগ্যের চাকা ঘোরাতে রাশিয়ায় পাড়ি জমিয়ে দালালের খপ্পরে পড়েন ময়মনসিংহের শাহরিয়ার সুমন। পরে যোগ দেন রুশ সেনাবাহিনীতে। পরে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে ইউক্রেনে গেলে সেখানে আটক হন। বর্তমানে দেশটির কারাগারে বন্দী সুমন। ছেলেকে জীবিত দেশে ফিরিয়ে আনতে সরকারের কাছে আকুতি পরিবারের। গগন পণ্ডিতের ছবিতে ওবায়দুল হকের রিপোর্ট। ময়মনসিংহের ত্রিশালের যুবক শাহরিয়ার সুমন সুদূর ইউক্রেনের বন্দি শিবিরে এখন অনিশ্চয়তায় দিন কাটছে তার। ভাগ্যের চাকা ঘোরাতে গত বছরের 5 জুন জমি বিক্রি ও ঋণ নিয়ে প্রায় 10.5 লাখ টাকা খরচ করে বৈধ ওয়ার্ক পারমিট ভিসায় রাশিয়ায় পাড়ি জমান সুমন। কাজ নেন একটি নির্মাণ প্রতিষ্ঠানে। তবে 6 মাস পর মেয়াদ শেষ হলে কোম্পানিটি দেশে ফেরার টিকিট দিলেও ঋণের বোঝা মাথায় নিয়ে ফিরতে অথৈ সাগরে পড়েন তিনি। ইউরোপের দেশ ইতালি যাওয়ার আশায় দালালের খপ্পরে পড়ে যুক্ত হন রুশ সেনাবাহিনীতে। গত 24 এপ্রিলের পর পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন সুমনের। পরে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ভেঙে পড়ে পরিবারটি। তবে কয়েক সপ্তাহ আগে ইউক্রেনের কারাগার থেকে প্রকাশিত একটি ভিডিওতে তাকে জীবিত দেখতে পেয়ে আশায় বুক বাঁধছেন স্বজনরা। আমার জীবন হারা গেল, আম্মা আমি মেরে গেলাম, আমার সরকারের লোক আলো করে আমার উদ্ধার করে নেয়। হ্যাঁ, সরকার যদি একটু দয়া করে এনে দেয়, এছাড়া তো আর আমরা কিছু করা হইতেছি না। বাবাকে দেখার এখনো সৌভাগ্য হয়নি সুমনের সন্তান ইরফানের। ছবির দিকে তাকিয়ে কেবল স্বামীর বেঁচে ফেরার অপেক্ষায় স্ত্রী খালেদা আক্তার। হ্যাঁ, তাইলে তোমাদের সাথে দেখা হইব, কিন্তু তারপর আজও তার কোনো কথা আমি শুনতে পারিনি। সুমনের পরিবারের আবেদনের প্রেক্ষিতে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছে প্রশাসন। সংশ্লিষ্ট প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তাদেরকে খোঁজখবর নেওয়ার জন্য আমরা অনুরোধ করব। সুমনের পরিবার ইতিমধ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ও ওএস আর্নার্স কল্যাণ বোর্ডে লিখিত আবেদন করেছেন। অপেক্ষা এখন রাষ্ট্রীয় উদ্যোগের। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। ক্যান্সার, কিডনি ও হৃদরোগের বিশ্বমানের চিকিৎসা নিশ্চিত সিলেটের ওসমানী মেডিকেলে গড়ে তোলা হয়েছে বিশেষায়িত চিকিৎসা কেন্দ্র। 15 তলা ভবনের নির্মাণ কাজ শেষ হলেও নানা জটিলতায় চালু করা যাচ্ছে না কোনো বিভাগ। এতে কমছে না রোগীদের ভোগান্তি। দিগান সিংহের ছবিতে ইকরামুল কবিরের রিপোর্ট। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে হৃদরোগ বিভাগে রোগীর শয্যা 34টি। তবে প্রতিদিন ভর্তি থাকে গড়ে 150-র বেশি রোগী। বাধ্য হয়ে তাদের বেশিরভাগের স্থান হয় মেঝেতে। ক্যান্সার বিভাগেও একই অবস্থা। এ বিভাগে প্রতিদিন সিলেট ছাড়াও পার্শ্ববর্তী জেলাগুলো থেকে রোগীরা চিকিৎসা নিতে আসেন। শুধু দুই বিভাগ নয়, 900 শয্যার হাসপাতালটিতে প্রতিদিন 3000-এরও বেশি রোগী ভর্তি থাকে। অতিরিক্ত চাপে হিমশিম অবস্থা সংশ্লিষ্টদের। ডাক্তার, নার্স এবং সাপোর্টিং স্টাফ, ওয়ার্ড বয়, আয়া, ক্লিনার সবাই কিন্তু ওই 34 বেডেরই অনুমোদিত। কাজেই আমাদের লোকবলের অসম্ভব অভাব। ক্যান্সার, কিডনি ও হৃদরোগে আক্রান্ত রোগীদের জন্য এই বিশেষায়িত চিকিৎসা কেন্দ্রটি চালু করা গেলে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের রোগীর চাপ অনেকটাই কমবে বলে মনে করছেন হাসপাতালের পরিচালক। 3200 রোগী ভর্তি, তার মানে আমার তো 2200 রোগী বিছানার বাইরে আছে। তো ওইখানে যদি আমার 800 রোগী আমি ট্রান্সফার করতে পারি, তাহলে আমার এখানে 800টা জায়গা খালি হইল। সংকট সমাধানে সিলেটে ক্যান্সার,
কিডনি ও হৃদরোগের বিশেষায়িত চিকিৎসা কেন্দ্র গড়ে তোলা হয়। 2022 সালে শুরু হয় 15 তলা ভবনের নির্মাণ কাজ। শেষ হওয়ার কথা ছিল 2025 সালের মার্চে, কিন্তু লিফট ও যন্ত্রপাতি আমদানিতে দেরি হচ্ছে জানান গণপূর্ত বিভাগ। লিফট যখন আমি করব, লিফটের দেওয়াল এবং অন্যান্য যে আশেপাশের কাজ এবং মেডিকেল ইকুইপমেন্ট ইনস্টলেশন, এখানে ভবনে এই অংশটুকুর কাজ এখন পর্যন্ত শেষ করা যাচ্ছে না। মূল ঠিকাদার যেখানে যেখানে স্কোপ ছিল এই কাজগুলো কমপ্লিট করে দিয়েছে। গণপূর্ত বিভাগের তথ্য মতে 15 তলা ভবন নির্মাণ, 9টি লিফট স্থাপন, যন্ত্রপাতি, আসবাবপত্র, যানবাহন সহ অন্যান্য প্রকল্প ব্যয় ধরা হয়েছে 429 কোটি 12,50,000 টাকা। ভবনটিতে ক্যান্সার বিভাগে 182, কিডনি বিভাগে 156 এবং হৃদরোগ বিভাগের জন্য 112টি শয্যা রাখার কথা রয়েছে। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। বগুড়ায় ঢাকা রংপুর মহাসড়কে 2 ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন। আর এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী আব্দুল আওয়াল, সরাসরি যাব তার কাছে। আওয়াল, বগুড়ার রংপুর মহাসড়কে যেই শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল আছে বগুড়া নগরীতে, হাসপাতালের সামনে যেই উড়াল সেতুটি রয়েছে, সেই উড়াল সেতুতে আজকে সকাল 8:30 নাগাদ 2 ট্রাকের সংঘর্ষে 3 জন নিহত ঘটেছে। এবং সংঘর্ষের যে ঘটনা যদি আপনাদেরকে দর্শক জানানোর চেষ্টা করি, এই যে দাঁড়িয়ে থাকা যে ট্রাকটি ঢাকা মেট্রো টো, যেটি আসলে ঢাকা থেকে রংপুর দিকে যাচ্ছিল পণ্যবাহী এই ট্রাকটি, সেটিকে পেছন থেকে আরও একটি ট্রাক সজোরে এসে ধাক্কা দেয় এবং ধাক্কা দিলে কিন্তু আসলে এই হতাহতের ঘটনাটি ঘটে। এবং এতে কিন্তু আসলে যেই ট্রাকটি সজোরে এই আরেকটি ট্রাককে ধাক্কা দিয়েছে, সেই ধাক্কা দেওয়া ট্রাকের চালক, হেল্পার সহ 3 জন কিন্তু আসলে ঘটনাস্থলে নিহত হয়েছেন। এবং যেই 3 জন নিহত হয়েছেন তাদের মরদেহ ইতিমধ্যে উদ্ধার করে, যেহেতু একদম মেডিকেল কলেজ হাসপাতালের একদম সামনে, সেই মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু মরদেহগুলো নেওয়া হয়েছে এবং আরও 2 থেকে 3 জন আহত হয়েছে বলে আমরা নিশ্চিত হতে পেরেছি। এবং ঘটনাস্থলে কিন্তু বগুড়া সদর থানা পুলিশ এবং বগুড়া ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের সদস্য যারা আছেন, তারা কিন্তু উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন। এবং দর্শক, আপনাদেরকে যদি আসলে দেখানোর চেষ্টা করি যে মূলত এই যে সামনের ট্রাকটি, সেটি এখানে দাঁড়িয়ে থাকার কারণে পেছন থেকে দ্রুত গতির এই ট্রাকটি আসলে এসে সজোরে ধাক্কা দেয় এবং এর পরপরই কিন্তু আসলে দুর্ঘটনাটি সংঘটিত হয়। এবং যেই দুর্ঘটনা কবলিত যেই ট্রাকটি আপনাদের সামনে এখন দেখানো হচ্ছে, একেবারে লন্ডভন্ড হয়ে গিয়েছে সহজ করে যদি আসলে বলা যায় এই দুর্ঘটনার জন্য। এবং যেই 3 জন ট্রাকের চালক সহকারী বা অন্যান্য যারা ছিলেন তারা নিহত হয়েছেন, তাদের নাম পরিচয় কিন্তু এখন পর্যন্ত তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। এবং এই যে দুর্ঘটনাটি ঘটেছে, এরপরে কিন্তু আসলে ঢাকা থেকে রংপুরগামী যে লেনটি রয়েছে, সেই লেনে কিন্তু মোটামুটি 1/2 কিলোমিটার এলাকা জুড়ে যানজট তৈরি হয়েছে। এবং পুলিশ চেষ্টা করছে যে মূলত আসলে যানজট নিরসন করার জন্য এখান থেকে, এবং যারা নিহত হয়েছেন তাদের পরিচয় নিশ্চিত করার জন্য কিন্তু আসলে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এবং যেই দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন, পুলিশ বলছে যে তাদের যেই নাম পরিচয় সেটি কিন্তু আসলে জানার জন্য তারা এখন পর্যন্ত চেষ্টা চালাচ্ছেন। এবং এই যে মালবাহী যে পণ্যগুলো ছিল, আমরা যেমনটি আসলে দেখতে পাচ্ছি, যেই ট্রাকটিকে আসলে ধাক্কা দেওয়া হয়েছে তার মধ্যে কিন্তু ডেইরি ফিড অর্থাৎ গোখাদ্যের মালামাল ছিল। এবং অপর যে ট্রাকটি আসলে ধাক্কা দিয়েছে সেটিও কিন্তু পণ্যবাহী ছিল। মূলত 2টি ট্রাকে আসলে অতিরিক্ত মালামাল বোঝাই ছিল কিনা দুর্ঘটনার কারণ হিসাবে, সেটিও কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে। এবং দুর্ঘটনার পরপরই কিন্তু আসলে এখানে শত শত মানুষ এখানে ভিড় করছে, উৎসুক জনতা, যাকে সামাল দিতেও কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা আছেন তাদেরকে কিন্তু হিমশিম খেতে হচ্ছে। এবং যে নিহতদের মরদেহ ইতিমধ্যে মর্গে রাখা হয়েছে এবং চেষ্টা করছে তাদের স্বজনদের খোঁজ করার। তো বগুড়ায় যে 3 জন নিহতের ঘটনায় এখন পর্যন্ত আমার কাছে ছিল সর্বশেষ। বগুড়ায় ঢাকা রংপুর মহাসড়কে 2 ট্রাকের মুখোমুখি সংঘর্ষের খবর জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল আওয়াল। এবার দেশের বাইরের খবর। হরমুজ প্রণালী খুলতে যুক্তরাষ্ট্রকে 6 শর্ত দিয়েছে ইরান। IRGC জানিয়েছে জলপথ অবরোধে অংশ নেওয়া মার্কিন সেনা প্রত্যাহার,
হামলা বন্ধ, নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং যুদ্ধের ক্ষতিপূরণ সহ ফেরত দিতে হবে জব্দকৃত সম্পদ। ওয়াশিংটনের কাছে এসব শর্ত মানা ছাড়া আর কোনো পথ খোলা নেই বলে দাবি করেছে তেহরান। এদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, হরমুজ প্রণালীতে জাহাজে হামলা বন্ধের প্রতিশ্রুতি চায় যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ইরান। সেই সঙ্গে 6টি শর্ত বেঁধে দিয়েছে তেহরান। এর মধ্যে রয়েছে ইরানের সর্বোচ্চ নেতার বিরুদ্ধে হুমকি বন্ধ, ইরান ও তার আঞ্চলিক মিত্রদের বিরুদ্ধে সামরিক অভিযান স্থায়ীভাবে বন্ধ, অবরোধে অংশ নেওয়া মার্কিন বাহিনী প্রত্যাহার, সাম্প্রতিক সংঘাতের ক্ষতিপূরণ, মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ইরানের জব্দ সম্পদ ছেড়ে দেয়া। হরমুজ প্রণালী পুনরায় খোলার বিষয়টি নিজস্ব একটি নির্দিষ্ট প্রক্রিয়ার উপর নির্ভরশীল। এর সঙ্গে ইরান ও ওমানের আলোচনার কোনো সম্পর্কই নেই। হরমুজ প্রণালী কখন খুলবে তা নির্ভর করবে ইরান কি শর্তে এটি খুলতে চায় তার উপর, আর সেই সিদ্ধান্ত নির্ভর করছে ইরানের দেওয়া শর্তগুলো যুক্তরাষ্ট্র কতটা মেনে নেয় তার উপর। ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আমির আকরামিনিয়া বলেছেন, প্রণালীতে ইরানের প্রতিষ্ঠিত নতুন অর্ডার অপরিবর্তনীয়। যুক্তরাষ্ট্রকে এই বাস্তবতা মেনে নিতে হবে, না হলে আগের চেয়েও অনেক বেশি মূল্য দিতে হবে বলে সতর্ক করেছেন তিনি। তবে হরমুজ নিয়ে কড়াকড়ির মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির সম্ভাবনা দেখছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান। তার মতে বর্তমান পরিস্থিতি সমঝোতায় পৌঁছানোর সেরা সময়। তিনি বলেছেন, যুদ্ধের পর ইরান ঐক্যবদ্ধ ও শক্ত অবস্থানে রয়েছে, আলোচনার মাধ্যমে নিজেদের অধিকার আদায় করতে চায়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির দাবি, ওমানের সঙ্গে হরমুজ নিয়ে একটি সমঝোতার খুব কাছাকাছি পৌঁছেছে ইরান। এখন ওমানের সঙ্গে আলোচনায় প্রথমে একটি অস্থায়ী নৌপথ চালুর বিষয় গুরুত্ব পাচ্ছে, পরে সেটিকে স্থায়ী রুটের ভিত্তি করার পরিকল্পনা রয়েছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ইরান তাদের জানিয়েছে হরমুজ প্রণালীতে কোনো টোল আরোপের পরিকল্পনা নেই। তবে তেহরানের কথার চেয়ে কাজকেই গুরুত্ব দেবে ওয়াশিংটন। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। অভিবাসী সংকট নিয়ে এবার ইউরোপের দুই দেশ স্পেন ও ইটালির মধ্যে উত্তেজনা শুরু হয়েছে। সেউতায় প্রায় ৮০,০০০ অভিবাসী প্রবেশের পর স্পেনের সঙ্গে সীমান্ত তল্লাশি শুরু করে ইটালি। জবাবে ইটালির নাগরিকদের জন্য সীমান্তে তল্লাশি চালুর ঘোষণা দিয়েছে স্পেন, যে আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। মরক্কো থেকে যাওয়া অভিবাসীদের ঢল সামলাতে গিয়ে এবার বিরোধে জড়িয়েছে স্পেন ও ইতালি। বিপুল সংখ্যক মানুষ সেউতা ভূখণ্ডে ঢোকার পর স্পেনের সঙ্গে সীমান্ত তল্লাশি চালু করে রোম। পাল্টা ব্যবস্থা নিয়েছে মাদ্রিদ। ইতালি থেকে স্পেনে প্রবেশকারীদের পাসপোর্ট, জাতীয়তা ও ভিসা যাচাই শুরু করেছে স্পেন। আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই ব্যবস্থা। এর মধ্যেই সেউতায় অব্যাহত রয়েছে মানবিক সংকট। গত সপ্তাহে মরক্কো থেকে হেঁটে এবং সাগরপথে হাজার হাজার মানুষ প্রবেশ করে স্পেনের এই ভূখণ্ডে। তাদের মধ্যে বিপুল সংখ্যক শিশু রয়েছে। বর্তমানে সেখানে থাকা অভিবাসী ও আশ্রয় প্রার্থীদের মধ্যে অন্তত ১৩৪২ জন শিশু। শিশুদের থাকার জায়গার ভয়াবহ সংকট তৈরি হয়েছে। অন্তত ১১০০ শিশু সহায়তা প্রয়োজন হলেও সেউতায় থাকার ব্যবস্থা আছে মাত্র ৯০ জনের। পরিস্থিতি সামাল দিতে দুটি স্কুলকে অস্থায়ী আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে আরও জায়গা খুঁজছে তারা। অভিভাবকহীন ও অরক্ষিত শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়েছে মানবাধিকার সংগঠনগুলো। শিশুদের সহায়তায় ২,৫০,০০,০০০ ইউরো বরাদ্দ করেছে স্পেন সরকার। তবে এই উদ্যোগের বিরোধিতা করেছে দেশটির কট্টর ডানপন্থী দল ভক্স। ঈশিতা আক্তার, সময় সংবাদ। বাবাকে শেষবারের মতো দেখতে আর্জেন্টিনার রোজারিওতে পৌঁছেছেন মেসি। মায়ামিতে দলের সঙ্গে অনুশীলনের সময় বাবা হোর্হে মেসির মৃত্যুর খবর পান মেসি। দীর্ঘদিন অসুস্থ ছিলেন তার বাবা। ৬৮ বছর বয়সে রোজারিওর এক ক্লিনিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হোর্হে মেসি। ক্যারিয়ারের পুরোটা সময় মেসির পাশে ছায়ার মতো ছিলেন তার বাবা। তাকে শেষ বিদায় জানাতে মা সেলিয়া সহ পরিবারের অন্য সদস্যদের নিয়ে শৈশবের ঠিকানায় পৌঁছেছেন মেসি। এদিকে মেসির বাবার স্মরণে কালো আর্মব্যান্ড পরে মাঠে নেমেছিল ইন্টার মায়ামি। খেলা শুরুর আগে ১ মিনিট নীরবতা পালন করা হয়। ম্যাচের ৩২ মিনিটে মায়ামির হয়ে একমাত্র গোলের পর জার্সির নিচে পরিহিত মেসির জার্সি প্রদর্শন করে গোলটি মেসি ও তার পরিবারের প্রতি উৎসর্গ করেন রদ্রিগো ডি পল। লঙ্কা প্রিমিয়ার লিগের ফাইনালে হেরেছে সাকিব হৃদয়ের জাফনা কিংস। শিরোপা নির্ধারণী ম্যাচে জাফনার দেয়া ১২৪ রানের লক্ষ্য ৫ উইকেট হাতে রেখেই পূরণ করে গোল গ্যালান্টোস।
গলের স্কোয়াডে নুরুল হাসান সোহান থাকলেও ছিলেন না ফাইনালের একাদশে। ফাইনালে ব্যাট হাতে সাকিব, হৃদয় দুজনেই ব্যর্থ হয়েছেন। সাকিব 13 বলে করেন 9 রান আর হৃদয়ের ব্যাট থেকে আসে 10 বলে 10 রান। তবে বল হাতে দুর্দান্ত ছিলেন সাকিব। টাইগার এই অলরাউন্ডার 4 ওভারে মাত্র 15 রানের খরচায় নেন 2 উইকেট। জবাবে 25 বল হাতে থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় গল। প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয় এলপিএলে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দেব আরেকবার। বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য উপহার নিয়ে কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান হস্তান্তর করবেন 100 ঘর। সমুদ্র পাড়ে যোগ দেবেন জনসভায়, স্থানীয়দের উচ্ছ্বাস। জুলাই আন্দোলন দমনে ইন্টারনেটের গতি কমাতে পলককে নির্দেশ দেন ওবায়দুল কাদের। শেখ হাসিনার অনুমতিতে ধাপে ধাপে করা হয় বন্ধ, ট্রাইব্যুনালে কল রেকর্ড দাখিল। এবং শেখ হাসিনার সাথে ফের পরীক্ষায় বাংলাদেশ ভারত সম্পর্ক, ঢাকার কড়া প্রতিক্রিয়া ভাবাবে দিল্লিকে, বলছেন বিশ্লেষক। আস্থা ফেরানোর দায়িত্ব এখন মোদি প্রশাসনের। এই ছিল সময় সংবাদে। এরপর এ সময়ের বাণিজ্য নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী কাজল আব্দুল্লাহ। ধন্যবাদ। এ সময় বাণিজ্য নিয়ে আসছে কিছুক্ষণ পরে, সঙ্গে থাকুন সময়।